1981 সালে 30 মে রাতের শেষ প্রহর, আধার ঘেরা চট্টগ্রামে নির্জন রাস্তায় এসে থামল কয়েকটি সামরিক পিকআপ জিপ। তাদের গন্তব্য চট্টগ্রাম সার্কিট হাউস। হঠাৎই একটি পিকআপ থেকে এক লেফটেন্যান্ট কর্নেলের কাছ থেকে গর্জে উঠল রকেট লঞ্চার। ঘুমন্ত রাষ্ট্রপতির কক্ষ লক্ষ্য করে ছোড়া প্রথম রকেটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে উড়িয়ে দিল সার্কিট হাউসের ছাদের একাংশ। পরক্ষণেই আরেক মেজরের কাঁধের লঞ্চার থেকে দ্বিতীয় রকেটটি গিয়ে আঘাত হানল সার্কিট হাউসের মূল প্রবেশদ্বারের ঠিক ওপরে। এর মাঝেই অন্য আক্রমণকারীরা সাব মেশিন গান থেকে শূন্যে অন্ধের মতো গুলি ছুটতে ছুটতে এগুতে থাকল প্রধান ফটকের দিকে। তাদের মূল উদ্দেশ্য ছিল পাহাড়ে নিয়োজিত পুলিশ ও প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের সদস্যদের মনে আতঙ্ক ছড়িয়ে নিষ্ক্রিয় করে দেওয়া। ঝড় বৃষ্টির ক্লান্তি কাটিয়ে প্রহরীদের অনেকেই তখন ঘুমে আচ্ছন্ন ছিলেন। আকস্মিক গুলির শব্দে ঘুম ভাঙতেই তারা এলোমেলো প্রতিরোধ করার চেষ্টা করলেন, কিন্তু প্রতিপক্ষের প্রবল আক্রমণের মুখে তা বেশিক্ষণ স্থায়ী হল না। তীব্র গোলাগুলির মুখে প্রধান ফটকের পুলিশ প্রহরীরা অচিরেই অস্ত্র ফেলে মাটিতে উপড় হয়ে শুয়ে পড়ল। কেউ কেউ সরীসৃপের মতো বুকে হেঁটে পালিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করল। তবে পাল্টা প্রতিরোধ এলো সার্কিট হাউসের মূল ভবনের দরজায় পাহাড়ে থাকা পিজিআর সদস্যদের চীনা স্বয়ংক্রিয় রাইফেল থেকে। আক্রমণকারীরা সেদিকে লক্ষ্য করে বুলেটের বৃষ্টি বর্ষণ করলে নিমিষে স্তব্ধ হয়ে যায় সেই প্রতিরোধ। চট্টগ্রামের মসজিদগুলো থেকে তখনও ফজরের আজান ধ্বনিত হয়নি। গুলির বিকট শব্দে আকস্মিকভাবে ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে বসে পড়লেন রাষ্ট্রপতি। বিভ্রান্ত চোখে ডানে বামে তাকিয়ে তিনি অনুধাবন করার চেষ্টা করলেন নিজের অবস্থান। কোথাও কোনো বড় বিস্ফোরণ ঘটল কিনা, কেঁপে উঠল কিনা চারপাশ, সেটা বোঝার আগেই পরবর্তী বিকট বিস্ফোরণে কেটে গেল তার প্রাথমিক বিস্ময়। তিনি স্পষ্ট বুঝতে পারলেন এগুলো গোলার আওয়াজ এবং তিনি এই মুহূর্তে রয়েছেন চট্টগ্রাম সার্কিট হাউসে। মুহূর্তেই তার মনে পড়ে গেল সামরিক গোয়েন্দাদের সতর্কবার্তা, যারা তাকে এই মুহূর্তে চট্টগ্রাম সফরে আসতে স্পষ্টভাবে বারণ করেছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুইটে দরজা খুলে গেল। ধবধবে সাদা পাঞ্জাবি পরা রাষ্ট্রপতি বিষয় ও প্রশ্ন সংকুল চোখে বেরিয়ে এলেন। মোজাফফরের নেতৃত্বে একদল বিদ্রোহী সেনা সদস্য তাকে ঘিরে দাঁড়ালো। কেউ হয়তো কিছু বলতে চেয়েছিল, কিংবা রাষ্ট্রপতি নিজেও তাদের কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিলেন। কিন্তু ঠিক তখনই জিয়া কোথায় বলে চিৎকার করতে করতে সিঁড়ি টপকে উন্মাদের মতো এক যুবক উঠে এলো। রাষ্ট্রপতি কোনো কিছু বুঝে ওঠার বা কথা বলার আগেই গর্জে উঠল ওই যুবকের হাতের চাইনিজ এসএমজি। ম্যাগাজিনের 28টি বুলেট একসাথে নিমিষেই ঝাঁঝরা করে দিল রাষ্ট্রপতির বুক, পেট ও মুখমণ্ডলের এক পাশ। হ্যাঁ, এই যুবকই ছিলেন মেজর মোজাফফর। পাশে থাকা অন্য সেনারা চিৎকার করে উঠল, কি করলেন! এক ঝাঁক বুলেটের প্রচন্ড আঘাতে রাষ্ট্রপতি নিথর দেহটি পেছনে দেয়ালে ধাক্কা খেয়ে আসতে পড়ল কাঠের মেঝেতে। চোখের পলকে রক্তে রঞ্জিত হয়ে গেল তার পরিহিত ধবধবে সাদা পাঞ্জাবি। নিভে গেল বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন প্রদীপ। পড়ে রইল কেবল এক নিথর দেহ। এই মর্মান্তিক ট্র্যাজেডির পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা নিয়ে নানা বিতর্কের অবকাশ রয়েছে। বলা হয়ে থাকে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদনক্রমে বিদ্রোহী সেনাদের সাথে নিয়ে জিয়াউর রহমানকে শেষ পরিকল্পনা করেছিল। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ঘনিষ্ঠ সহযোগী ও জনতা দলের সংসদ সদস্য সুব্রমণিয়াম স্বামীও দাবি করেছিলেন প্রধান আর.এন. কাউ এবং কর্মকর্তা শঙ্করন নায়ার জেনারেল জিয়াউর রহমানকে শেষ করার চক্রান্তে নাকি যুক্ত ছিলেন। উগ্র বামপন্থী মার্কিস্ট লেনিনিস্ট কর্নেল তাহের এবং তার সাঙ্গপাঙ্গ অর্থাৎ মোজাফফররা বাংলাদেশকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য কি কমিউনিজম ছিল, নাকি ইয়াহিয়া সহ একনায়কতন্ত্র স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য যুদ্ধ ছিল? বলেন তো। আমরা সবাই জানি কিভাবে 1980 দশকে সোভিয়েতের পতন হয়, কারণ কমিউনিজম একটি ভ্রান্ত ধারণা। পিওর কমিউনিজম একটি উটোপিয়ার মতো, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড যা বাস্তবতা বিবর্জিত। এদের অনেকের ক্ষোভ ছিল জিয়ার প্রতি, তাই ভারতের গোয়েন্দা সংস্থার সাথে মিলে তারা এই কাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে।